নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে স্বাগত জানাই 10-এর আড্ডার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আমি অমৃতা। শুরু করব আজকের অনুষ্ঠান। লিটল ম্যাগাজিন, সাহিত্যের আঁতুড়ঘর। বহু বিখ্যাত কবি সাহিত্যিকের জন্ম হয়েছে এই লিটল ম্যাগাজিনের হাত ধরেই। একটা বীজের মধ্যেই তো লুকিয়ে থাকে, মানে মহিরুহের সম্ভাবনা লুকিয়ে থাকে একটা ছোট্ট বীজের মধ্যেই। ভবিষ্যতের ভিত গড়ে ওঠার এই যে লিটল ম্যাগাজিন, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই লিটল ম্যাগাজিনকে নিয়েই স্বপ্ন দেখেন বহু নতুন প্রজন্মের লেখক লেখিকারা। আজকে আমাদের আলোচনা 90-এর দশকে লিটল ম্যাগাজিনের ভূমিকা, আর এই যে ক্ষুদ্রের মধ্যেই এই বিশালতা, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনায় আমাদের মধ্যে রয়েছেন কবি সম্পাদক স্নেহাশিস মুখোপাধ্যায়। উনি নিখিল ভারতবঙ্গ সাহিত্য সম্মেলনের সাহিত্য সচিব। নমস্কার, অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। তো আজকের যে আমাদের বিষয় যে লিটল ম্যাগাজিন 90-এর দশকে লিটল ম্যাগাজিনের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব। তো 90-এর দশকে সাহিত্য ও লিটল ম্যাগাজিনের ভূমিকায় যদি আপনি প্রথমে বলেন। দেখো, যেটা হচ্ছে যে শুধু 90 দশককে এই কারণে আমি গুরুত্ব দিচ্ছি, তার একটাই কারণ যে লিটল ম্যাগাজিন তো সময়ের সঙ্গে সঙ্গে লিটল ম্যাগাজিন এগিয়ে এসেছে। সে রবীন্দ্রনাথের যুগ থেকে বলো বা আমরা যেটাকে একদম কাছাকাছি যেটাকে আমরা বলি আমাদের 50-এর দশকে কৃত্তিবাস থেকে আরম্ভ করে সেগুলো, তো তাদের এক একটা ভূমিকা থাকে। তো যেহেতু আমরা 6 দশকের শেষ এবং 70-এর গোড়ায় আমাদের যাদের জন্ম, যারা আমরা লেখালেখি শুরু করেছি প্রায় 90-এর সময়ে, এবং আমাদের এই সময় যে পত্রপত্রিকাগুলো সামনে ছিল, প্রচুর অসংখ্য পত্রপত্রিকা ছিল, কিন্তু তাদের মধ্যে যে উল্লেখযোগ্য যে পত্রপত্রিকাগুলো সেগুলো নাম বলতেই হয়। যেমন ধরো আমাদের এই শিল্পাঞ্চল শহরে দুর্গাপুরে সেই সময় আমাদের দেখেছি জলপ্রপাত সাহিত্য পত্রপত্রিকা রয়েছে সমকণ্ঠ রয়েছে, এবং সবথেকে বিশেষ যে উল্লেখযোগ্য যে কবিতার কাগজ এবং তরুণ প্রজন্মকে নিয়ে যারা স্বপ্ন দেখতেন এবং দেখাতেন, সেটি ছিল লোকায়ত সাহিত্য পত্রিকা। এবং এই লোকায়ত সাহিত্য পত্রিকার হাত ধরে আমরা যখন লেখালেখি শুরু করেছি শিল্পাঞ্চলে, তখন আশেপাশের যে জেলাগুলি রয়েছে, ধরো সামনেই আমাদের বীরভূম রয়েছে, বাঁকুড়া রয়েছে, এবং কলকাতার মফস্বল শহর তো রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা এই দুর্গাপুর শিল্পাঞ্চলের সঙ্গে যাদের খুব ঘনিষ্ঠতা যেখানে বেড়েছে, এবং আমাদের কোলিয়ারি বেল্টের অঞ্চলে সেখানে অনেকগুলি পত্রপত্রিকা ছিল, এবং তারাও তরুণ আমাদের সময়, তখন আমাদের এখানে একটা সৃজন বলে পত্রিকা ছিল, সেখানে আমাদের ছিল। তারপরে আরেকটি পত্রপত্রিকা ছিল সাগ্নিক বলে পত্রিকা ছিল, সেটা হচ্ছে দেবাশিস ব্যানার্জি করেছিল। এবং আমাদের অন্ডাল থেকে একটি খুব বিখ্যাত পত্রিকা যেটি ছিল, সেটা হচ্ছে ইস্পাতের চিঠি। ইস্পাতের চিঠিকে আমরা এই অঞ্চলের দেশ পত্রিকা বলতাম, এমন একটি স্ট্যান্ডার্ড পত্রিকা। সেখানে কলকাতা শহর এবং বাংলাদেশ তথা এই অঞ্চলের যারা প্রথিতযশা সাহিত্যিক এবং তরুণ প্রজন্মের যারা লেখালেখি করছে, তারা ইস্পাতের চিঠিকে কেন্দ্র করে আমাদের একটা আলাদা স্বপ্ন ছিল। এবং যেটা বলছিলাম যে 90 দশক, যেটা তুমি বারবার করে বলছো, 90 দশকের গুরুত্বটা এইখানে। তখন কলকাতার তরুণ প্রজন্মের কাগজ বলতে আমরা বিজল্পকে চিনতাম, বিজল্প। এবং আমরা বাঁকুড়া এবং পুরুলিয়া থেকে একটি কাগজ বেরোতো, সেটা হচ্ছে নাট মন্দির। সেখানে একদম পুরো তরুণ প্রজন্মের সম্পাদক, সেখানে অংশুমান কর এই পত্রিকাটি করত। এবং বাঁকুড়ায় একটি কাগজ বেরোতো প্রতি 10 দিন অন্তর অন্তর, সেটা খুবই উল্লেখযোগ্য, সেটা হচ্ছে কবিতা 10 দিন, কবিতা 10 দিন। এবং কবিতা 10 দিনের পরবর্তীকালে আমরা কলকাতা আরেকটি প্রভাত চৌধুরীর দেখতাম কবিতা পাক্ষিক। তার একটি অসামান্য ভূমিকা ছিল, এবং একদম পুরো যাকে বলা যায় পশ্চিমবাংলার একদম প্রান্ত সীমায় যারা রয়েছেন তারা, এবং কলকাতা মফস্বল উত্তরবঙ্গ একই জায়গার সমস্ত তরুণ প্রজন্মকে নিয়ে যে পত্রিকাটির নাম, সেটি অবশ্যই কবিতা পাক্ষিক। এবং দুর্গাপুরে আমরা তরুণ প্রজন্মরা এরা একটা মিলে আমি প্রদীপ চক্রবর্তী এবং প্রদীপ হালদার, এরা আমাদের একটা ভাবনা ছিল যে এত সুন্দর সুন্দর অন্যান্য জায়গায় কাগজ বেরোচ্ছে, তো আমরা একটা চেষ্টা করে দেখি না কেন। তখন আমরা একটি কুরুক্ষেত্র পত্রিকা করি, এবং কুরুক্ষেত্র পত্রিকা 1-2 বছর চলার পরে একটা সাড়া পড়ে। এবং যেটা বলছিলাম যে আমাদের একটা 90 দশকের একটা ভাবনা ছিল সেই সময়, নতুন কি বলবো যে আমাদের যোগাযোগ মাধ্যম, সেই যোগাযোগ মাধ্যমটা টেলিফোনের একটা সুবিধা সে সময় এসেছিল। টেলিফোন শুধু না, এবং আমাদের এই সাহিত্য পত্রপত্রিকা ছাপাছাপির জায়গার মধ্যে তোমার সেই সময় কিন্তু ডিজিটাল প্রেসও আস্তে আস্তে শুরু করেছে।
তখন আমাদের কি হচ্ছিল, লেটার প্রেস থেকে আমাদের একটা সবার তো ভালো থাকে যে আর একটু ঝাঁ চকচকে কীভাবে করা যায়, কীভাবে তার ডিজাইন করা যায়, এই ভাবনা চিন্তার মধ্যে দিয়েই আমাদের লেখালেখিও শুরু হয়েছে, তার সঙ্গে সঙ্গে পত্রপত্রিকারও ভাবনা চিন্তা শুরু হয়েছে। এবং যেটা বলছিলাম যে তরুণ প্রজন্ম আমরা দেখতে পেতাম যে যারা সম্পাদক হয় তারা মানে খুবই এজেডের মানুষ হয়, হয়, কিন্তু আমাদের 90 দশকের সময় দেখলাম যারা 20-22 বছর তারা কিন্তু সম্পাদনা করছে, নতুন প্রজন্ম এগিয়ে এলো এবং সম্পাদনা করছে। এই যে আমি বললাম যে তখন আমি প্রদীপ চক্রবর্তী, এরা তখন জাস্ট কলেজটা আমরা ক্রস করেছি, সেই সময় আমরা এই পত্রপত্রিকাটা করছি। এবং শুধু তাই নয়, এবং প্রতিটা জেলা যেটা বলছিলাম অংশুমান কর জানেন যে বর্ধমান ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইংরেজিতে, কিন্তু সে তখন জেকে কলেজে পড়ছে পুরুলিয়া, সে তখন এই কলেজ মানে এই পত্রিকাটি করছে নাট মন্দির বলে। এবং বিষ্ণুপুরে প্রদীপ কর সে সমাকৃতি করছে, সেও তখন ওই রকমই মানে ওই 19, 20, 22-এর মধ্যে সবাই, যেটা বিজেপির গ্রুপ বলছিলাম প্রসন্ন ভৌমিক, সম্ভবত জোয়ারদার, তাদেরও সেই একই ওই রকম। এবং বনগা, শুধু বনগা থেকে যে কথাটা মানে না বললে হবে না, ইয়ে থেকে যাবে, সেটা হচ্ছে বিভাস রায়চৌধুরী বনগাতে ওইরকম করছে। তো আমাদের কি হতো যে কলকাতায় যে একটা সবাই জানো তোমরা, যেখানে লিটল ম্যাগাজিন বিক্রি হয় কলেজ স্ট্রিটের, সেখানে আমরা সবাই মিলে পত্রপত্রিকা জমা দিতাম। সেখানে সবাই বিভিন্ন রকমের লোকেরা আসতেন, কিনতেন। এভাবে লোকের সঙ্গে যোগাযোগ মাধ্যম এবং কিভাবে নিজেদের পত্রপত্রিকাকে আরো উন্নততর করব, লেখার মান কিভাবে বাড়বে, সেটা নিয়ে নিজেদের মধ্যেই একটা দোলাচল ছিল এবং নিজেদের মধ্যে পরীক্ষা নিরীক্ষা ছিল। এভাবেই আমাদের এগিয়ে ওঠা এবং সেভাবেই আমাদের ধীরে ধীরে সবার সঙ্গে যোগাযোগ। এবং পুরুলিয়া থেকে যেটি বলছি যে অন্নজল বলে একটি ভালো কাগজ হতো, অন্নজল বলে, ওখানে তোমার বিদ্যুৎ প্রামাণিক, তারপরে রুদ্রপতি, এরা ওখান থেকে কাগজ করতো। এভাবে কি হলো, প্রতিটা জেলার সঙ্গে একটা জেলার যোগসূত্র তৈরি হলো। এবং কলকাতা তো সাহিত্যের পীঠস্থান বলে আছে, কিন্তু কলকাতাকে বাদ দিয়ে মফস্বল যে অনেক এগিয়ে থাকা জায়গা, সেটা আমরা তো ভাবতে পারি না। সেই সময় কিন্তু 90 দশক সেই ভাবনা থেকে ভেঙে একটা নতুন কিছু করার চেষ্টা করেছে। সেই জন্য দশকের ওই সময়টাতে একদম যোগাযোগটা এমন ভালো হওয়াতেই এবং একটা নতুন করে যেন সবাই এগিয়ে এলো, আর লিটল ম্যাগাজিনের প্রতি একটা ঝোঁক তৈরি হলো। এবং শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে মানে একটা কম্পিটিশন, ভিতরে কম্পিটিশন হলো যে ও একটা পত্রিকা করছে, ঠিক আছে, আমাদের এই পত্রিকাটাকে কিভাবে মানের দিক থেকে, আরো স্বচ্ছতার দিক থেকে কিভাবে করে। এবং শুধু তাই নয়, শুধু পত্রিকা করলে হবে না, তাকে বাণিজ্যিককরণের ভাবনাটা আমাদের মধ্যে সেই সময়টা এসেছিল, একদম সেটা এসেছিল সেই জায়গাটায়। তো শুধু তো আমরা 90 দশক নিয়ে আলোচনা তো করবোই, দাদার কাছ থেকে আরো অনেক কিছু জানবো, কিন্তু তার মাঝে আমরা কিছু কবিতাও শুনে নেবো। তো এরপর কি শোনাচ্ছেন আমাদের? দেখো, আমি যেটা বলছি যে 90 দশকে যেটা বলছি যে কবিতার তো লেখালেখি শুরু হয়েছে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু কিছু 90 দশকের কবিতার ক্ষেত্রে একটু মানে আমরা যারা এই অঞ্চলের মানুষ, একই রকম গতানুগতিক দিকে কেউ হাঁটেনি, তাকে নতুন শব্দ চয়নের ক্ষেত্রে, নতুন ভাবনার ক্ষেত্রে কবিতার একটু বাঁকবদলও হয়েছে। সেগুলো যেমন তোমাকে আমি শোনাতে পারি, যে আমরা যেমন ছন্দ নির্ভর বা অন্যান্য কিছু দেখে অভ্যস্ত, তো কিন্তু কবিতার যে বাঁকবদল রয়েছে গদ্য কবিতার ক্ষেত্রে একটা যে, সেটা আমি তোমাকে দেখাচ্ছি। ধরো আমাদের এখানকার পিনাকি রঞ্জন সামন্ত 90 দশকের দিকে উঠছেন, কিন্তু তার বয়স সে সময়টা অনেকটা এগিয়ে গেছে, কিন্তু তা হলেও তরুণ প্রজন্মের মতন কিভাবে লিখছে তার একটা জিনিস বলছে। যেমন সে সময় তোমাকে একটা গাইশাল দুর্ঘটনাকে নিয়ে একটা তার কবিতার কিভাবে তার উত্তরণ হলো সেটা দেখাচ্ছি। একটি বিস্ফোরণ থেকে যে পাখিটির জন্ম হয় সে পাখি নয়। তদন্ত সাপেক্ষে প্রশ্নটির সঠিক জবাব পাওয়া যেতে পারে সওয়াল জবাবের কাঠগড়ায়। আপাতত এইটুকু বলা যেতে পারে, আমার মস্তিষ্ক পরিচালন রিমোট যন্ত্রটি সেই মুহূর্তে আমার স্ত্রীর হাতেই ধরা ছিল, এবং দুর্ঘটনার একমাত্র কারণ আমার মস্তিষ্কের চেতনা যখন আপলাইন ধরে প্রচণ্ড গতিতে ছুটছিল, ঠিক তখনই আমার স্ত্রীর ভুলে তার হাতে রিমোট থেকে যে সবুজ সংকেতটি বেরিয়ে আসে, তারই ফলে আসে আপ ডাইনের চেতনা ডাউন। মানে আমরা শুধু মানে গাইশাল দুর্ঘটনাটাকে অন্যভাবে দেখেছি, অ্যাক্সিডেন্টে, কিন্তু বলা হচ্ছে যে এখানে পারিবারিক যে রিমোট কন্ট্রোল, যে রিমোটের যে জায়গাটা, সেটা পারিবারিক স্ত্রীর হাতে থাকে, সেটা কিভাবে ওলট পালট হলে আরেকটা দুর্ঘটনা ঘটতে পারে। এই যে সাংকেতিক কবিতার নির্মাণের ক্ষেত্রে
তিনি তুলে ধরলেন। এবং সেটা কি হচ্ছে, আমরা আবেগ থাকে, কবিতার মধ্যে আবেগ থাকে, কিন্তু আবেগের সঙ্গে সঙ্গে মনস্তাত্ত্বিক যে ভাবনার যে উত্তরণ, সেই মনস্তাত্ত্বিককে তিনি কবিতায় কিভাবে নিয়ে আসছেন তার দু একটা কথা আমি বললাম আর কি পিনাকি রঞ্জন সামন্তে। এবং আরেকটা তোমাকে আমি বলি যে সে সময় আমাদের তরুণ প্রজন্মের মধ্যে আমরা তো সবাই বিসমার্কের কথা বলি বা অন্যান্য কিছু, সে সময় আমাদের দুর্গাপুরে রূপক দাস কিভাবে কবিতা লিখছে ধরো, দৈনন্দিন সারাদিন ধরে মুখস্থ করেছি নিরুপমার খুনি হলো সমাজ, সারাদিন ধরে মুখস্থ করেছি বিসমার্কের বৈদেশিক নীতি, সারাদিন ধরে মুখস্থ করেছি ফটোসিনথেসিসের ফল অক্সিজেন, সারাদিন ধরে মুখস্থ করেছি ত্রিভুজের তিন বাহুর সূত্র, দিন শেষে মাথা টেবিলে ভগবান ভাগ্যবান আর আমি। তার মানে চিন্তা করো যে এই এতগুলো ভাবনা চিন্তার শেষে আমরা একটা কনক্লুশনে আসি, সেটা হচ্ছে আমাদের যে দীর্ঘদিনের যে আমাদের অভ্যাস, সেটা ভগবান ভাগ্যবান। আমরা সবকিছু ছেড়ে দিই তখন ভগবান আর ভাগ্যবানের উপরে, কিন্তু আমাদের এই বিজ্ঞান চেতনা বলো, বিজ্ঞান শিক্ষা বলো, কি দর্শন বলো, সমস্তটাই তখন ফেলিয়ার হয়ে যায়, একটা জায়গার মধ্যে চলে আসে। তো এই ভাবনা চিন্তার মধ্যে কবিতাকে নিয়ে যাওয়া, সেই সময় আমাদের চেষ্টা হয়েছিল অন্যান্য ভাবনা চিন্তার মধ্যে কবিতা, এইগুলো তোমাকে উদাহরণ দেখাচ্ছে আর কি, পরে আমার কবিতা শোনাবো। আবার তোমার কিছু প্রশ্ন থাকলে নিশ্চয়ই বলো। তো এই সাহিত্যে যে ভুবন দর্শকের যে ভাগ একটা, যেটা সাহিত্য ভুবনে, সেই দর্শকের ভাগ্যে 90 কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল? যে কোনো প্রতিটা দর্শকের একটা তো নিজস্ব গুরুত্ব থাকে নিজস্ব জায়গার ক্ষেত্রে। তো যেটা আমি কথা প্রসঙ্গে যেগুলো বলছিলাম যে 90 দশকটা, যেহেতু আমি 90 দশকে লিখছি বলে 90 দশককে একটা জায়গা বলছি তার তো নয়, তার কতগুলো কারণ আছে যে 90 দশক থেকে কেন আমরা গুরুত্ব দিচ্ছি বা গুরুত্ব দেওয়ার সাহিত্যের ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ জায়গা উঠে এসেছে। 90 দশকের মধ্যে যাদের নাম করতে হয় সেটা তুমি জানো যে শ্রীজাত, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, যে কথাটা আমি আগে বললাম, অংশুমান, তারপরে তোমার আমাদের সাম্যব্রত প্রসূন, তারপরে আমাদের বিভাস রায়চৌধুরী, এবং আমাদের এই দুর্গাপুর অঞ্চলে প্রদীপ চক্রবর্তী, আমি, তারপরে অনিকেত পাত্র, রূপক দাস, আমাদের ব্রজকুমার সরকার, পিনাকি রঞ্জন সামন্ত, এরকম ছিল। এবং মেদিনীপুর থেকে আমাদের যশোধরা রায়চৌধুরী, মৌলি, তারপরে মৌলি মিশ্র, রোশনারা মিশ্র, এরা ছিলেন। এভাবে আর কি প্রতিটা আমাদের একটা যেটা সুবিধা ছিল, আমাদের একদম পুরো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এবং একদম পুরো পাহাড় থেকে সাগর পর্যন্ত এবং এই জায়গায় তরুণ প্রজন্মরা খুব কাছাকাছি আসতে পেরেছিলাম। এবং তার আরেকটা ভূমিকা যেটা বারবার করে বলছিলাম, সেটা হচ্ছে কবিতা পাক্ষিক, কিন্তু তার একটা বিশাল ভূমিকা পালন করেছিলেন। কেন প্রতিটা জেলায় জেলায় তরুণ প্রজন্মকে নিয়ে আসা, কলকাতা শহরে অনুষ্ঠান, প্রতিটা জেলায় শহরে অনুষ্ঠান, এবং এক সঙ্গে এক একজনের সম্পর্কের সঙ্গে বন্ধুত্ব স্থাপন, প্লাস আরও অনেক লিটল ম্যাগাজিন সে সময় তৈরি হয়েছিল। যেটা বলছিলাম, চিত্তরঞ্জনে অমিত নাথ এবং তরুণ বন্দ্যোপাধ্যায় মিলে একটা কাগজ করতো, অভিমন্যু বলে কাগজ, সেই কাগজটি দীর্ঘদিন ধরে চলেছিল। হ্যাঁ, এবং আমি আরেকটা বলছিলাম যে আমাদের উকড়ায় যে সৃজন বলে শ্যামল বাগতি একটা ভালো কাগজ করতো এবং এখনও করে সৃজন বলে, সেটা 90 তরুণ প্রজন্মের যারা ছিল, প্রচুর তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা লিখেছে, এখনও লিখে যাচ্ছে। এবং আস্তে আস্তে তো আমাদের তো বয়স বাড়ছে, তার সঙ্গে সঙ্গে নতুন মুখও উঠে আসছে। কিন্তু সেই সময় কি আমরা তরুণ প্রজন্মে যারা নতুন লেখালেখি করছে, যারা প্রথম লিখছে, তাদেরকে কিভাবে লেখা যায় বা তারা কি লিখছেন, তাদের সঙ্গে আমাদের একটা ওঠা বসা, এবং তারাও আমাদের সঙ্গে মিশতে মিশতে একটা নতুন দিককে খুঁজে পাচ্ছে, এটা আমাদেরকে একটা বড় কথা। তো যেটা বলছিলাম যে 90 দশকে এরা কিন্তু একটা উল্লেখযোগ্য জায়গায় ভূমিকা করে নিয়েছে। এবং আজকে সত্যি কথা বলতে কি সাহিত্যের ইতিহাসে বিনয়, তারপরে শ্রীজাত, অংশুমান, বিভাস, এরা তো সবসময় একটা জায়গাতে আছে এবং তারা বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। এবং আমাদেরও মফস্বলে যারা লেখালেখি করছি, আমি, প্রদীপ চক্রবর্তী, ব্রজকুমার, পিনাকি রঞ্জন, এরা রয়েছে, এবং আরও অনেক, এবং যেটা বাঁকুড়ায় বলছিলাম যে অংশুমান, তারপরে আমাদের স্বরূপচন্দ, অনিন্দ্য রায়, হ্যাঁ, এরাও একটা লেখালেখির জগতে একটা মূল্যবান ভূমিকা পালন করছে। এটা একটা আমাদের কাছে বড় জায়গা। সুবীর সরকার, এরকম আজকে যদি 90 প্রজন্মের নাম বলি সারাদিন নাম বলতে চলে যাবে, কিন্তু তাদের কতগুলো দিক ছিল। যেমন তুমি দেখেছো যে শ্রীজাতের যে কবিতার বাঁক এবং কবিতার যে ছন্দকে নিয়ে যে খেলা, তার যে ভাবনা চিন্তা, এটা বড়। এবং বিনায়কও আজকে কবিতার ক্ষেত্রে একটা বড় জায়গা নিয়েছে।
তাহলে কি এই 90 দশকে যে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আমরা বারবার বলছি, সেটা কি একমাত্রই মানে বিভিন্ন জায়গার লেখক লেখিকাদের একটা যোগসূত্র তৈরি হয়েছিল এবং নতুন প্রজন্ম উঠে এসেছিল এই প্রজন্মের হাত ধরে, তো সেটার জন্য কি এটা 90 দশক ভূমিকা নিয়েছিল গুরুত্বপূর্ণ? শুধু ভূমিকার যোগাযোগ তো মাধ্যম তো একটা বড় জায়গা, কিন্তু তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে মানুষকে তুমি নতুনত্ব কি দিতে পারছো, আচ্ছা, যেটা হচ্ছে যে শ্রীজাতের যদি কবিতাগুলো তুমি পড়ো, উড়ন্ত জোকার থেকে আরম্ভ করে, দেখা যাবে সেই কবিতাগুলো কথাগুলো ঠিক আমাদের সাধারণ যে নাগরিক যে কথাবার্তা, যে সংলাপ, সেই সংলাপের সঙ্গে সঙ্গে তাকে ছন্দের ডাইমেনশনে ভেঙে একটা নতুন কথা বলার জায়গা। এবং আমরা অনেক কথা যেগুলো আমরা খুব সাধারণ কথা বলি, সেই শব্দগুলোকে আমরা অনেকে ভাবি যে এটাকে সাহিত্যের মধ্যে শব্দকে দেওয়া যাবে, অনেক সময় আমরা একটু দ্বিধাগ্রস্ত থাকি, কিন্তু একদম পুরোপুরি চটজলতি যে রাস্তা বা মেঠো পথের যে কথাবার্তা, সেই শব্দগুলোকে কিন্তু তারা নিয়ে এলেন সাহিত্যের মধ্যে এবং সেই সাহিত্যটাকে একটা জায়গায় মাত্রাতে পৌঁছে দিলেন। সেই জন্য তারা আজকে রয়েছে। যেমন অনেক শব্দ তোমাকে উদাহরণ দেওয়া যায়, বাওয়াল, কিচাইন, এইসব শব্দগুলো আমরা ভেবেছিলাম যেগুলো অশ্লীলতার জায়গায় আসবে, কিন্তু এই শব্দগুলো একদম পুরোপুরি এখন তো আমাদের ঘরোয়া কথাবার্তার মধ্যে চলে আসে, যে বাওয়াল করিস না, এই কিচাইন হয়ে গেল, নিয়ে এইসব গুলোকে একদম পুরোপুরি নিয়ে আসা, এই শব্দগুলো কিন্তু 90 দশকের মধ্যেই প্রাদুর্ভাব হয়েছে এবং 90 দশকের এই শব্দগুলো খুব মানে যে কোনো তুমি সাহিত্যে দেখতে পাবে 90 দশক এটাকে নতুন একটা জায়গায় নিয়ে এসেছে। তারপরে তার কিছু তো নিশ্চয়ই থাকবে, না হলে এত মানুষ পপুলার জায়গায় নিয়ে আসে কেন বা দেখে কেন, এই ইঙ্গিতগুলো কিন্তু 90 দশক থেকে শুরু হয়েছে, একদম শুরু হয়েছে এবং এই ভাষাগুলো ব্যবহার হয়তো মানুষের কাছে আরো জনপ্রিয় হয়ে উঠেছিল একদম। এবং পাঠকের কাছে কলেজে বলি, যেগুলো ঠেকে বলি, চায়ের দোকানে বলি, সেই শব্দগুলো আমাদের এতদিন কিন্তু ছিল না কি ছিল অনেক ক্ষেত্রে, কিন্তু খুব মানে জনবহুল প্রচারিত হয়নি। সেই প্রচারিত জায়গাটাকে মানে যেটা জানলা এবং দরজা খুলে দেওয়া, সেই জায়গাটা কিন্তু এসেছে। তো কি শোনাচ্ছেন এরপর আমাদের? শোনাচ্ছি তোমাকে তাহলে 2-3টে কবিতা তোমাকে এমনি জাস্ট আমাদের 90 দশকের যে জায়গাটা, এমনি কথা এমনি। এবং প্রতিটা মানুষের কিন্তু একজন সবাই একই ধারায় লিখছে তা না, এক একজন এক এক রকম করে লিখছে, এটা হচ্ছে মানে বড় কথা। একই ধরনের কেউ লিখছে এটুকু নয়, আলাদা আলাদা ভাবে। আমার একটা কবিতা পড়ছি, কবিতার নাম নীরবতা। নীরবতা এক প্রাচীন গূঢ় অনুভব, কোনো আত্মসম্পর্কের বাঁধ মানে না, সূক্ষ্ম ধমনী রন্ধ্র পথগুলো অস্থির করে তোলে, ইট ইস্পাত দেওয়াল মনে হয় নেই। আমাদের নিজস্ব ছায়ার চৌকাঠ থেকে বহু দূরত্বে দাঁড়িয়ে থাকে গাছ, আমাদের শূন্যতার জগৎ থেকে কখনো কোনো পাখি ওড়ে না, আমাদের মতো একক শূন্যতায় কোনো ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে থাকে না একা। চোখ মেলে দেখছি, ঝরা পাতা কুড়িয়ে নি 2-1টা করুণ খামারে, মনে হয় সেখানেও রয়েছে বেদনার ক্ষতচিহ্ন। আর আমি বলছি, এই নীরবতার রাজপথে দূরে দূরে মিশছে আম্রপালি শোক, তোমার বিদায়ী চোখের ছায়ায় কয়েক টুকরো পালক প্রশ্রয়, দূরে দূরে শঙ্খনীল শূন্যতার দগ্ধ এপিটাফ। অসাধারণ যে আপনার লেখা, অসাধারণ সত্যি। এরপর কি শোনাচ্ছেন? আরেকটা কবিতা, চাতক রহস্যের জল রং। চাতক তৃষ্ণায় আছি, ভালোবাসার কথা শুনবো বলে, কাদা মাটি মাখছি দুহাতে, জল রং গায়ে, মনে হয় রহস্যের আলো ছায়া খুশি। খানিক পরেও নক্ষত্র চোখ বুঝবে আড়মোড়া উঠোনে, দূরে বসন্ত জ্যোৎস্নায় স্নান সেরে ফিরে আসবে চাঁদ, খোলা বিছানায় আঁকড়ে ধরবে শরীর, কামনার উত্তাল বুঝে নেবে শান্ত তোমার চিবুক। এইভাবে ঝিঝি শব্দে স্বপ্নের ডাকঘর থেকে কুড়িয়ে আনবো পাখিদের তা দেওয়া ঘুম, যেখানে বুকের মধ্যিখানে গাঁথা নীলাভ হাতছানি, যেখানে বুকের মধ্যিখানে বাঁচা এক অরণ্যের গান। মোরগ ডাক রাতের কলুষিত ধুয়ে চিনিয়ে যাবে জীবন মানে আগুন খাওয়া ভোর। এটা কি সেই সময়কার
এই সময় মানে যেসব পত্রপত্রিকাগুলো লিখেছিলাম সেই সময়গুলো একটা সংকলন শস্য পাণ্ডুলিপিকে এখানে কতগুলো কবিতাকে গ্রন্থিত করা হয়েছে, আরো অনেকগুলো বই আছে, তার আমি এই বইটা নিয়ে এসেছি, আরো অনেক রয়েছে, সেখান থেকে দুটো পড়লাম আর কি। সেই সময় 90 দশকের কিছু কবিতার মানে লিখেছি, এখনো লিখে যাচ্ছি, কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা পুরনো সেই সময়ের যে লেখালেখিগুলো শস্য পাণ্ডুলিপিতে স্থান পেয়েছে, বন্ধুরা করে দিয়েছিল, এইটাই আর কি। তো সেই সময়কার বিভিন্ন শিল্পাঞ্চলের পত্রপত্রিকা বা কবি লেখক লেখিকাদের কথা আমরা শুনলাম। তো বর্তমান প্রজন্ম এখন শিল্পাঞ্চলে, তো সেখানে কতটা এগিয়ে আসছে বর্তমান প্রজন্ম, তারা লেখালেখিতে কতটা মানে এগিয়ে আসছে বলা যেতে পারে? দেখো, আমি খুবই আশাবাদী এবং আশা করি সেই সময় যেটা হচ্ছে যে আমরা একটা যে সময় 90 দশকে আমরা সত্যি কথা বলতে কি সবার সঙ্গে যোগাযোগের মাধ্যমে উঠেছিল, এবং আমরাও চেয়েছিলাম যে আমাদের পরবর্তীকালে যারা লেখালেখি করছে তাদের সঙ্গে যে সাহিত্যের যে বিশ্ব ভ্রমণ রয়েছে সেই ভ্রমণের সঙ্গে তাদের পরিচয় ঘটিয়ে দেওয়া। এবং সত্যি কথা এখনকার ছেলেমেয়েরা এখনো আরও সময়টা অনেক দ্রুত এগিয়ে গেছে, তাদের ইন্টারনেট চলে আসছে, মোবাইলের মধ্যে সারা বিশ্ব পেয়ে যাচ্ছে, সেটা রয়েছে, কিন্তু তার মধ্যে একটা পড়ার তো একটা ভূমিকা থাকে, ম্যাগাজিনে একটা পরীক্ষা থাকে, পড়ার থাকে, তুমি একটা মোবাইলে পড়লে ঠিক আছে, কিন্তু যে বইটা তোমার সামনে 24 ঘন্টা অহরহ রয়েছে, তোমাকে জাগিয়ে রাখছে, তার একটা গুরুত্ব রয়েছে। এবং আজকের ইয়েতে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যথেষ্ট ভালো লিখছে, তারা আরো অনেক এগিয়ে রয়েছে, কারণ তারা তো এক একটা দর্শককে তারা দেখতে পাচ্ছে এবং চোখের সামনে সারা বিশ্ব একদম খুব হাতের মুঠোয় চলে আসছে, সেই জন্য তারা কি লেখালেখি হচ্ছে তারা কিন্তু ওয়াকেবল, এবং তাদেরও অনেক ভাষা পরিবর্তন হয়েছে, চেঞ্জ করেছে, তারাও আরো এগিয়ে রয়েছে। আমি তো মানে দেখি খুব ভালোই লাগে অনেক পত্রপত্রিকায়, কিন্তু তাদের যেটা ব্যাপার হচ্ছে শুধু এটা তো একদিন বা দুদিনের নয়, দীর্ঘকালীন যে সাধনা, সাহিত্য সাধনা, সেটাকে যত এগিয়ে যাবে তারা ততটা থাকতে পারবে এবং তারা আরো মানুষের সঙ্গে পরিচিত হবে, তাদের পাঠক সংখ্যা বাড়বে, এটুকু আমি বিশ্বাস করি। তবে আমাদের দুর্গাপুরে প্রচুর সাহিত্যের যারা লেখালেখি করছেন, প্রচুর ছেলেমেয়েরা উঠে আসছে, এবং প্রতিটি মানে যারা লেখালেখি করছে তাদের মান এবং তাদের আগ্রহ অনেক রয়েছে, এটা একটা ভালো দিক। এবং এই সময় তো অনেকগুলো পত্রপত্রিকা বেরোচ্ছে, প্রায় 10-12টা পত্রপত্রিকা বেরোচ্ছে দুর্গাপুর থেকে, এবং পশ্চিমবাংলায় তো অসংখ্য পত্রিকা বেরোচ্ছে, এবং সেটা দীর্ঘদিন যতদিন যাচ্ছে, আজকে মিডিয়া যুগ বলো বা যোগাযোগের মাধ্যমে বলো, অনেক বেড়েছে, এটাকে অস্বীকার করার উপায় নেই। তবে আমি বলবো মানের ক্ষেত্রে তাদের অনুশীলনটা খুব বেশি জরুরি, তাদের পড়া এবং লেখা জরুরি, এবং লেখার থেকে আমি বলবো যে যে বিশ্ব সাহিত্যের যে সাহিত্য এবং আমাদের বাংলা সাহিত্যের যারা দীর্ঘকালীন যে রয়েছে তাদেরগুলো পড়ে নেওয়া সেটা খুব একটা দরকার। এটাই মানে দীর্ঘদিনের একটা সাধনা তো একটা দরকারই আছে, সেটা সব ক্ষেত্রে প্রতিটা এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, তো একটা কবিতা লিখে হয়তো কিছু মানুষের কাছে হয়তো ভালো, কিন্তু তাকে সাহিত্যের টিকে থাকতে গেলে মানে দশকের পর দশক অনুশীলন এবং নিজের লেখার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে বড় কথা। এটা আর এই যে আমি প্রথমেই বলছিলাম যে লিটল ম্যাগাজিন মানে হচ্ছে একটা যে ভবিষ্যতের একটা ভিত্তি স্থাপনের একটা জায়গা, এবং একটা যে ক্ষুদ্রের মধ্যেই আমরা কিন্তু বিশালতাকে খুঁজে পাই এই লিটল ম্যাগাজিনের মধ্যেই। তো নতুন প্রজন্ম যারা উঠে আসবে এরপর বা যারা লিখতে আগ্রহী, তা তারা কিভাবে যোগাযোগ করবে বা কিভাবে, একটু যদি আপনি বলে দেন। যারা এখন অনুষ্ঠান দেখছেন তারা নিশ্চয়ই চাইবে, অনেকেই হয়তো লেখে, তারা হয়তো সেই সুযোগটা পায় না, কিভাবে যোগাযোগ করবে বা কিভাবে তারা এগিয়ে আসতে পারে? হচ্ছে যে আমি যেহেতু অন্য জায়গাটা বলছি না, আমি আমাদের শিল্পাঞ্চলের ক্ষেত্রে যেটাকে আমি বলছি তাদের সুবিধা হবে, যারা আমাদের দুর্গাপুর বা আসানসোল অঞ্চলে যারা থাকে তাদের তো এখন একটা সুবিধা হয়ে গেছে, তারা মোবাইলে যারা আমাদের ঘাঁটবে যখন যেখানে ইয়েতে মধ্যে সাহিত্যে যারা করছে, তাদের কারোর না কারোর কাছে গেলে বা তাদের ফোন নাম্বার থাকলে তারা অন্ততপক্ষে বলে দিতে হবে যে দুর্গাপুর শিল্পাঞ্চলে কারা কারা লেখালেখি করছে, বা তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা কারা আছে, তাদের কাছে সবারই কাছে একটা জানা আছে, কম বেশি জানা আছে। সেই কম বেশি জানাটা সঙ্গে থাকলে তারা দু একজনের সঙ্গে এবং আমাদের যেটা হচ্ছে যে দুর্গাপুরে যেমন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে প্রতি মাসের শেষ রোববার আমাদের 7 নম্বর সেন্ট্রাল এভিনিউ একটা আড্ডা হয়, ঠিক আছে, এবং আমাদের আরেকটা কবি সভা বলে একটা সভা আছে, সেখানেও আড্ডা হয়, এবং এখানে শিল্প সাহিত্য একটা পত্রপত্রিকা রয়েছে রাজীব ঘাটি করে, সেখানে তাদেরও আড্ডা হয়, মাসিক সাহিত্য আড্ডাগুলো হয়। এই আড্ডার মধ্যে কোনো না কোনো জায়গায় এলে তাদের সঙ্গে অনেকের সঙ্গে পরিচয় ঘটে যাবে,
এবং তারা তখন একটা জায়গায় যখনই যোগাযোগ হবে তখন 5টা লোকের সঙ্গে মিশতে পারলে তাদের একটা জায়গা অটোমেটিক চলে আসবে, তারা জানবে এবং তাদের পত্রপত্রিকাগুলো কোনো অনুষ্ঠানে তারা দেখবে। এখানে অনেক পত্রপত্রিকা রয়েছে, তৃষ্ট পত্রপত্রিকা রয়েছে, অন্ধকারের কারুশিল্প রয়েছে, সমকণ্ঠ রয়েছে, শিল্প সাহিত্য রয়েছে, কর্ণফুলীর ধারে রয়েছে, এরকম অসংখ্য পত্রপত্রিকা রয়েছে, অন্বেষা পত্রপত্রিকা রয়েছে, এবং কার নাম কার বলবো, অনেক নামকে হয়তো ভুলে এখন মনে আসছে না এই সময়, প্রচুর মানে কি বলবো মানে 30-40টা পত্রপত্রিকা রয়েছে এবং তরুণ প্রজন্ম মেয়েরাও করছে অনেকে এগিয়ে আসছে। সেটা তো শুনলামই যে কিভাবে তারা যোগাযোগ করতে পারে, এখন যারা করছে তারা তো সত্যিই খুব ভালো, এবং যারা আরো এগিয়ে আসতে চায় মোবাইলেও তারা নেট সমস্ত কিছু তারা হোয়াটসঅ্যাপ তারা তো খুব মানে পারদর্শী, আমাদের থেকে অনেকটা এগিয়ে গেছে। তারা দেখবেন নেট ঘাটলে বোঝা যাবে, বা এক একটা জেলার ক্ষেত্রে অনেক সময় থাকে যে কোন কোন পত্রপত্রিকাগুলো রয়েছে কি কাজে, সেখানে ফোন নাম্বার বা অ্যাড্রেস পেলে তারা তাদের সঙ্গে যোগাযোগ করলেই অটোমেটিক আরো 5টা লোকের সঙ্গে তারা জানতে পারবে, বুঝতে পারবে। এটাই। এরপর কি শোনাচ্ছেন আমাদের? আবার আমরা কবিতায় ফিরে যাই। আমাদের আজকে আলোচনা হচ্ছে সাহিত্যের 90 দশকে লিটিল ম্যাগাজিনের ভূমিকা নিয়ে, কিন্তু তার সাথে আমরা বর্তমান প্রজন্ম, শিল্পাঞ্চলের তরুণ প্রজন্মের বিষয়ে আমরা জানলাম যে তারাও এখন এইভাবে এগিয়ে আসছে লেখালেখির ক্ষেত্রে। তো এরপর আমরা দাদার কাছ থেকে আরো একটি কবিতা শুনে নেব। কবিতার নাম জল ও মানুষের গল্প। বৃষ্টি এখনো ছুঁয়ে দেখেনি মাটির সবুজ বয়স, মাঝে মাঝে শিশির এসে নিয়ে গেছে ভেজা শিরার খোঁজ। সম্ভবত বর্ষা এবার পূব গায়ে গেছে নাবাল আলের অক্ষর চিনে নিতে। ও মেয়ে, জল রঙা শাড়ি পরে আকাশে দু চোখ মেলে চাও, মেঘ পরীক্ষায় চাতক ডানায় বাদলা আবির মেখে নেচে ওঠো ধান দুর্বার শরীরে। উপসী নাঙ্গল জানে মাটির যন্ত্রণা, এই আক্ষেপ কৃষক ছাড়া আর কার হতে পারে। ডাক পায়রার ঝাঁক, মেঘ হয়ে ভেসে বেড়া ঘর গেরস্থালি, মজা পুকুরের মাথার উপর অসম্ভব সত্যের কাছে ভুল করে ডেকে যাক বৃষ্টি ডাকনাম। আমার রাবণ অতৃপ্ত আত্মার মতো বহু কষ্টে ছেঁড়া আঁচলে আগলে রাখি ভাঙা কলসির জল। আহ্নিক গণ্ডুসে সেরেনি সমস্ত ক্ষুধা পিপাসা প্রত্যহ সকাল সন্ধ্যা। আত্মরক্ষার নৌকোর গলুয়ে স্থির জ্ঞানে প্রার্থনা করি জেগে উঠুক মহাপ্রাণ জল ও মানুষ। আরেকটি সুন্দর কবিতা শুনলাম, এরপর কি শোনাচ্ছেন? কবিতার নাম মধ্য সভ্যতা। হেরে যাচ্ছে, হেরে যেতে যেতে প্রতিদিন পরাজয় আলো নামিয়ে রাখে তার মধ্য সভ্যতার উচ্চারণ। যন্ত্রণার ভাঙা আয়নায় সন্ধ্যা হলেই আত্মঘাতী পোকাদের ভিড় ভগ্ন লোকালয়ে। এই নির্মম সভ্যতার ইতিহাস কেউ কি লিখবে? সময় ফেরিঘাটে দাঁড়ানো পাগলা ঈশ্বর প্রাচীন পাথরের গা ধুয়ে দেয়। আমরা যারা জল কান্না শুনতে চাই না, তারা আজ মেঘ শূন্য গনগনে চুল্লির আঁচে নিজেদের সেঁকে নি। নদীকে বলি, অনাথ মানুষের জন্য তর্পণের মন্ত্র শেখাও, সময় লিখবে নতুন পুরাণ তার পিতাকে। এটা একটু সবই আমরা শস্য পাণ্ডুলিপি থেকে শুনছি। তো আমি একটা কথা আপনার কাছে জানতে চাইবো যে অনেকে বলে থাকেন যে কবিতা যেভাবে জনপ্রিয়তা অর্জন করে সেভাবে সাহিত্যে জনপ্রিয়তা অর্জন করাটা কঠিন। এটা কতটা প্রাসঙ্গিক আপনার মনে হয়? এটা যেটা ব্যাপার যে কবিদের জনপ্রিয়তা আমরা বারবারই আমাদের অনেক কথাতে আসে যে কবি ছাড়া জয় বৃথা, এরকম একটা কথা খুব বলি আমরা। সেটা হচ্ছে যে কবিতা, এটা ঠিক যে কবিতা এবং সাহিত্য বলতে আমরা যেটা বলি কবিতা সাহিত্যের একটা অঙ্গ, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা সাহিত্যের যে জায়গাটা সেটা গল্প উপন্যাসকে আমরা মূল ধরি আর কি। এটাকে আমরা একটু, যদিও আমাদের অনেক সময় ভুল হয় ব্যাখ্যার ক্ষেত্রে, কিন্তু আমরা ধরে নিই। সাধারণ মানুষ এই দুটোকে ভাগ করে, যেটা হচ্ছে একটা গল্প পাঠক এবং একটা উপন্যাসের পাঠক
যেভাবে যত ক্ষেত্রে যে সময়টা লাগে একটা গল্পে পড়া বা উপন্যাস পড়া, কিন্তু কবিতার ক্ষেত্রে সেই সময়টা কিন্তু খুব অল্প। এবং কবিতায় যেটা মানে বলা যায় খুব মানে 10 লাইন 15 লাইন 4 লাইন 3 লাইনের মধ্যে একটা পুরো জায়গাটাকে তুলে ধরা যায়। যারা ভালো কবিতা লিখতে পারেন বা কবিতা লেখেন বলেন, তাদের সেই মুন্সিয়ানাটা আছে। আমি সাহিত্যের ক্ষেত্রে গল্পকার বা উপন্যাসকারদের মুন্সিয়ানা নেই এই কথা বলছি না, কিন্তু তাদের প্রেক্ষাপটটা অনেকটা বড়। কিন্তু আমাদের কি হয়, আমরা খুব আমাদের মধ্যে এই সময়ের ক্ষেত্রে চটজলদির সময়ের ক্ষেত্রে কবিতার একটা লাইন কি কবিতার শব্দ আমরা খুব দ্রুততার সঙ্গে গ্রহণ করতে পারি, যেটা নিয়ে আমাদের আত্ম উপলব্ধির মধ্যে সেটা থাকে। এবং দেখি আমরা জীবন চর্চার মধ্যে কোনো কথার মধ্যে কোনো তুলনামূলক ক্ষেত্রে আমরা কিন্তু কবিতার কথাই বলি, কবিতার লাইন তুলি। সেই জায়গায় সাহিত্যে করতে গেলে কোড আনকোডের ক্ষেত্রে সেটা অনেকটা প্যারা বলতে হয়, বা আমরা বলতে হয় যে একটা এরকম গল্প আছে, এই গল্প, তাহলে গল্পের জায়গাটাকে অনেকটা ছড়িয়ে বলতে হয়, তুলে ধরতে হয়। কিন্তু কবিতার ক্ষেত্রে একটা লাইনই কিন্তু যথেষ্ট। এবং কবিতার ক্ষেত্রে যতই তুমি কবিতার ক্ষেত্রে সে রবীন্দ্রনাথ নজরুল যাই হোক না কেন, আমরা দেখবে 2-4 লাইনের মধ্যেই কিন্তু সেই কথাগুলোকে বলি। সেই জন্য কবিতা এগিয়ে থাকে এই একটা কারণে, কবিতার একটা শব্দ একটা লাইনের মধ্যে তার পুরোপুরি স্ট্রাকচারটাকে দাঁড় করাতে পারে। কিন্তু সাহিত্যে সেটা হয় না। তার ক্যারেক্টারিজম, তার বিষয়, তার ভাবনা, তাকে রসায়নে যে লেখা, হয়তো দেখা যায় একটা গল্প অনেকে লিখেছেন, প্রেম কাহিনী অনেকে লিখছেন, কিন্তু প্রেম কাহিনী কার কার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা অমুকে লিখতে পারছেন বা বলতে পারছেন, তার মুন্সিয়ান অন্যরকম লিখছে নাকি লিখছে, কিন্তু অহরহ সে আমরা ফিরে যায়। কিন্তু কবিতার ক্ষেত্রে কি আমাদের অনেক মানে অজানা কবির যার নাম বলতে পারি না, কিন্তু তাদের লাইন কিন্তু আমরা মনে রেখেছি, ছড়ার ক্ষেত্রেও তাই। তো এইটাই হচ্ছে মানে গদ্য সাহিত্যকে কবিতার এগিয়ে থাকাটা কিন্তু অনেকটাই এই একটা কারণে, এই জায়গাগুলো। সেজন্যই কি কবিতার, এই জন্য বলি যে কবি ছাড়া জয় বৃথা বা কবিতার জয়, এইরকম কথাগুলো আমরা বলি এই কারণে যে কবিতা কিন্তু অনেক এগিয়ে থাকে। এবং আমাদের সাহিত্যের যদি ইতিহাস যদি হয় না, মানুষ কিন্তু প্রথমে কিন্তু কথা বলা বা জায়গাটা সেটা কিন্তু কবিতার ক্ষেত্রে এসেছিল। এবং এই মানে কি বলবো, শোক থেকে শ্লোকের উৎপত্তি, সেটা তোমার যদি বলো সেই কঞ্চি মিথুনের সেই জায়গাটা থেকে, তাহলে কি হচ্ছে যে কবিতা আগে। এবং আমাদের যে যদি তুমি লোকায়ত সাহিত্যের চর্চা করতে দেখো, মানে মা ঠাকুমা দিদিমার ক্ষেত্রে তারাও কিন্তু কবিতা লিখেছে। এবং কবিতা সেই প্রেম পর্ব বলো বা লেখা বা কথা বলার মধ্যে কিন্তু কবিতা এসেছে, গদ্যটা অনেক পরে এসেছে। এবং আমাদের নকশি কাঁথার ক্ষেত্রে যদি তুমি দেখো, দেখবি এখনো অনেক গ্রামীণ মানে জায়গায়, অনেক আমাদের এই মফস্বলে প্রচুর পুরনো মানুষ যারা আছে আমাদের দিদিমা ঠাকুমা, তারাও কিন্তু রুমালে কিন্তু কবিতায় লিখেই দিয়েছে, বা কি বলবো কাঁথাতের মধ্যে লিখেছে, কাগজের মধ্যে। তাহলে কবিতা তো অনেক এগিয়ে আছে, তাহলে সেই খাতায় তো তোমার একটা ভাষাকে কবিতার মধ্যেই ধরা হয়েছে। সেই জন্য আমরা কবিতাকে, বা তুমি যেটা বলছো যে প্রশ্নটা করলে যে সাহিত্যের মধ্যে কবিতা এগিয়ে আছে, কবিতা এই জন্যই এগিয়ে আছে। কবিতা খুব কম কথার মধ্যে, খুব কম শব্দের মধ্যে একটা জায়গাকে তুলতে, মানে কি যেটা বলবো যে বিন্দু থেকে একটা বড় জায়গাকে তুলে ধরার ক্ষেত্রে কবিতার ভূমিকা আছে। এটা যায় মানে কবিতা সেই যুগ যুগ ধরে এই বিন্দু, আপনি যেটা বললেন যে বিন্দু থেকে সুন্দর ধর্ম, হ্যাঁ একদমই তাই, কবিতার হাত ধরে। এবং মানুষের কাছে এইভাবেই কবিতা আরো বেশি জনপ্রিয় ওই জন্য সাহিত্য থেকে। তো আমরা অনুষ্ঠানে কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। কি শোনাচ্ছেন এরপর আমাদের? যেটা বলছিলাম আমরা যে ভিন্নমুখ সেই সময় যেটা আমরা করেছিলাম, এবং আমাদের যেটা বলা যে 90 দশকে আমাদের দুর্গাপুর শিল্পাঞ্চলে যেটা বলছিলাম যে আমরা কুরুক্ষেত্র পত্রিকা করেছিলাম, সেই সময় আমাদের যারা ছিলেন আমাদের 90 দশকের মধ্যে, প্রদীপ চক্রবর্তী, আমি, প্রদীপ হালদার, ব্রজকুমার সরকার, পিনাকি রঞ্জন সামন্ত, কল্যাণী লাহিড়ী এবং রূপক দাস, এরা 90-এর আমাদের 90-এর পরবর্তীকালে আরো যারা হলো অশোক তরু, মণিশঙ্কর, এরা অনেকে এসেছিলেন। কিন্তু সেই সময়টাকে আমাদের একটা কবিতার ক্ষেত্রে কিন্তু একটা আলাদা দিক ছিল। তো যাই হোক, সেই জায়গাগুলো আমি একটু কয়েকটা তুলে ধরছি আর কি, বলার কথা চেষ্টা করছি আর কি। হ্যাঁ, যেমন ব্রজকুমার সরকারের একটি কবিতা পড়ছি, তৃষা। মূলের সমীপে জেগে আছে যে চারণভূমি, তাকেই তো বলে উপকূল। এইখানে বসবাস করে কিছু গার্হস্থ্য বাতাস,
যাপনের তুচ্ছ উপাচার। আমার এই জলজ তৃষ্ণা, ওই লৌকিক মেঘ বারবার ছুটে যায় সেই পোতাশ্রয়ের দিকে। কোনো একদিন সঙ্গোপনে ভাসিয়ে দিয়েছি প্রিয় নৌকোখানি। এই ঘন কৃষ্ণ যামিনীর তটে অঙ্কন করেছে উর্বর আকাঙ্ক্ষা। আকাশের কম্পমান মুখ, আমার শরীর বেয়ে ছুটে যাচ্ছে তৃষ্ণার্ত জল, এক অমোঘ প্রবাহ। ক্ষয়িষ্ণু পালনের গানে ভেসে যাচ্ছে এই জনপদ পাললিক ভূমি। উপকূল বেয়ে ছুটে যাচ্ছে আবহমান। এই যে কবিতার মানে বোধ এবং ভাবনা, সেগুলোকে একটু অন্যভাবে নিয়ে যাচ্ছে। এবং এই সময়ের আমরা যে আরেকটা যেটা বলছিলাম যে একদম পুরো গদ্য কবিতার ক্ষেত্রে অন্যভাবে নিয়ে এসেছে, সেটা হচ্ছে অনিকেত পাত্র। অনিকেত পাত্র মারা গেছেন, তার কবিতার একটা পড়ে শোনাচ্ছি। যামিনী পিসির ঢেকি অভিধান। যামিনী পিসি ভাঁচা ভানে, শলি মাপে ধান নিয়ে চলে দেয় ভাতের চাল, মুড়ির চাল। ভাঁচা ভেনে খোয়া পায়, কুড়োটা উপরি, খোয়া হলো ধান ভানার ধান দাম। যামিনী পিসি বনে যায়, পালা পাত ঝাড় দেয়, জড়ো করে ঠেসে ঠেসে জালে ভরে। খড় আনে, মুঠো মুঠো পালাপাত কুড়ো ঝিকে ঝিকে জল জালে ধান মাপে। ভাপা ধান বানে বানে জল খায়। ঢেকি শক্ত ভারী কাঠে তৈরি, মূল কাঠটিকে বলে আঁকশালায়। ঢেকির ওপর প্রান্তে পাহাড় দিলে ঠুসুলিটা যে কাঠ ও পাথরের গর্তে পড়ে সেটা গড়। ধানের পরক মাপে তুষ ঘা খেয়ে গড়ের ভিতরে খসে পড়ে। আহা, ভিটামিন মাখা চাল, ঢেকি ছাটা চাল। বিধবা যামিনী পিসি ঢেকিতে পাহাড় দেয়, এক হাতে কাঁধে পোতা কাঠ ধরে থাকে, অন্য হাতে শিলে লড়ি দিয়ে গড় ঠেলে শিলে লড়ি একটি সরু বাঁশের দণ্ড। এভাবে কবিতাগুলোকে আস্তে আস্তে দেখো নিয়ে আসছে। লাস্টে কি দেখো বলছে, নারদের ঢেকিকে জুড়েই যামিনী পিসির জীবনযাপন। খুব দুঃখে খুব কষ্টে যামিনী পিসি ভেবে নেয় ঢেকি সালে রামকৃষ্ণ ঠাকুরের জন্ম। যামিনী পিসি, একটা জাম গাছ লাগিয়েছি, ওটা তোমাকে উৎসর্গ করলাম। এই যে আমরা বলি না ঢেকির গল্প, ঢেকির গল্প বলতে বলতে যে চাল, তার চালের যে আবিষ্কার কর্তা এবং চালের কি কি গুণ, তারপরে যামিনী পিসির এই ধীরে 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 ঢেকি সালে রামকৃষ্ণের জন্ম, সেটাকে তুলে আনছে এবং লাস্টে যামিনী পিসিকে উৎসর্গ করছে। এই যে কবিতার যে বাঁকগুলো আর কি, মানে চেঞ্জিং যে জায়গা, আমরা কবিতা বুঝতে অন্যরকম বুঝেছি, কিন্তু এই যে মানুষ যে নতুন নতুন ভাবনা, নতুন নতুন কথাকে কবিতায় নিয়ে আসছে, সেইগুলো একটা আমাদের 90 দশকের একটা জায়গায় আর কি। এই যে এইগুলো কি হলো ব্যাপার। আর সময় আছে নাকি না? সময় আছে। দেখো আমি রূপক দাসের একটা কবিতা পড়ছি। মানে রূপক দাসের সময় কবিতাটা খুব জনপ্রিয় হয়েছিল। আসছে শ্রাবণে, আসছে শ্রাবণে জল হবে, কাদা হবে মাঠে, বিষধর সাপেরা ছুটবে আলপাত ধরে ইঁদুরের পিছু পিছু। চাষি মাঠে যাবে, বলদেরা আগে আগে যাবে, বীজ তলা হবে, কচি ধান চুমু খাবে প্রতিবেশী যুবতীর ঠোঁটে। আসছে শ্রাবণে জল হলে কুমারীরা বীজবতী হবে, পোয়াতি এলো চুলে সন্ধ্যার পাঠ করে বাঁধা হবে, ধানের বুকেও ক্রমে দুধ হবে, চুষে খাবে দুষ্টু ছেলেরা, ফুলে ফলে ভরে উঠবে ব্যাঙের সংসার। আসছে শ্রাবণে মেঘ হলে ভালোবাসা হবে। এই যে এই শব্দটা লাস্টে দেখো, আসছে শ্রাবণে মেঘ হলে ভালোবাসা হবে। এই কবিতাগুলো তখন আমরা বলতাম, মানে রূপক দাসকে আমরা দেখা হলে এই লাস্টের লাইনটা বলতাম যে আসছে শ্রাবণে মেঘ হলে ভালোবাসা হবে। এটা কি আমাদের প্রকৃতির সঙ্গে, আমাদের জীবনযাত্রার সঙ্গে এই শব্দটা কেমন একটা মানে কি বলবো গেঁথে গেছে না? তো সেই আমরা কবিরা এই জায়গাগুলোকে তুলে ধরেন বা বলতে পারেন, বলেন, এভাবে কবিতার জয়যাত্রা ঘটে আর কি। তো অনুষ্ঠান তো আমাদের শেষ করতেই হবে। তো আমি লাস্টে আপনার কাছ থেকে জানতে চাইবো একদম শেষ মুহূর্তে, যে বর্তমানে যে সমস্ত লেখক লেখিকারা কবিতা লিখছেন, তাদের সময়ে তারা কিভাবে, তাদেরকে যদি একটু বলে দেন, পথটা যদি একটু দেখিয়ে দেন, মানে কিভাবে লিখবে বা কি বলবেন আপনি তাদের?
কি কি বিষয় তারা মাথায় রেখে বলার যেটা হচ্ছে লিখবে? যে আমাদের তো একটা তো ইতিহাস থাকে, যে কোনো সাহিত্যের ইতিহাস থাকে, যে যারা যে সময়ই তারা থাকুক, যে তাদের যারা অতীতে যারা কি কি লিখেছেন, এবং তার থেকে তো যারাই লিখবেন তার থেকে তো এগিয়ে থাকতে হবে, সময় থেকে এগিয়ে থাকার ভাবনাটা, একই গতানুগতিক না লিখে তাদের যে ভাবনা চিন্তা, কি লেখা হয়নি সাহিত্যে বা কি করা উচিত, সেটা যেমন তারা নিজে লিখতে লিখতে বুঝে যাবে। তার সঙ্গে সঙ্গে প্রচুর পড়াটা দরকার। কেন, যে সাহিত্যিক কারা কারা লিখেছেন সেই তাদের রবীন্দ্রনাথ নজরুল তো পড়বেন, তার সঙ্গে সঙ্গে যে দর্শকগুলো আমাদের যেমন বলবো সুনীলের পড়া দরকার। এই যে আমি যেগুলো নামগুলো বলছিলাম, জয় গোস্বামী, শুভ সরকার, যাদের ইচ্ছে হবে আর কি, আমি এমন করে বলছি না গাইড দিয়ে দিয়েছে না, যে কবিতায় যারা যেটা সাহিত্যের যারা চর্চা করেছেন সেই চর্চাগুলো যেন তারা বুঝতে পারেন বা পড়তে পারেন, পড়াটা তাদের দরকার, খুব দরকার তাদের পড়াটা। তো অনুষ্ঠান আমরা আজ এখানেই শেষ করছি, আমাদের হাতে আর একদম সময় নেই। আজকে আমরা অনেক কিছু জানলাম দাদার কাছ থেকে, তার সঙ্গে অনেক কিছু ভালো ভালো কবিতা আমরা কিন্তু শুনলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার আগামী সপ্তাহে। নমস্কার।